দেড় বছরের মধ্যে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা। সরকার চাইলে আগেও সম্ভব, প্রতিক্রিয়ায় বিএনপি। বিজয় দিবস নিয়ে মোদির পোস্টের তীব্র প্রতিবাদ উপদেষ্টার। ভারতের আধিপত্য প্রতিহতের হুঁশিয়ারি ছাত্রনেতাদের। মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা। বিজয় মেলা সহ দেশ জুড়ে নানা আয়োজন। চল্লিশতম বিসিএস এর প্রশিক্ষণরত 25 ক্যাডেট এএসপিকে শোকজ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। সংবাদ সন্ধ্যার শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন কবির। আগামী বছরের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। আমরা সেই অর্জনকে আমাদের দোষে মহান বিজয় দিবসে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান। আহতদের আত্মত্যাগ 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরও প্রথমবারের মতো নির্বাচনে ভোটদান নিশ্চিত করা হবে জানান তিনি। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অধ্যাপক ইউনূস জানান, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী জানুয়ারিতেই ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারে বলেন তিনি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। প্রধান উপদেষ্টা বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, বিগত সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বিদেশে পাচার করা টাকায় গোলযোগ সৃষ্টি করে ফেসিবাদীরা আবার ক্ষমতায় ফেরার চেষ্টায় আছে জানান তিনি। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। প্রফেসর ইউনূস জানান, জুলাই গণহত্যায় জড়িত সবার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে কাজ করছে সরকার জানান তিনি। কঠিন, কারণ এই বিষয়ক আইন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে সরকার আন্তরিক হলে আরও আগে নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন প্রত্যাশা জানিয়েছেন কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন বিএনপি নেতারা। রাষ্ট্রের সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সংস্কার যুগ যুগ ধরেই চলবে, সময়ের চাহিদায় সংস্কার করতে হবে। বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে শুধু ধারণা দেয়া যথেষ্ট নয়, দিন তারিখ সহ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানায়, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আগামী বছর ডিসেম্বর নয়, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব।
মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে প্রতিবাদ জানান তিনি। নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে স্ক্রিনশট যুক্ত করে উপদেষ্টা লিখেছেন, 16ই ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর পোস্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদির দাবি এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি এটি সরাসরি হুমকি। ভারতের এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। ভারতীয় আধিপত্যবাদের কোনো জায়গা এই দেশে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় হিসেবে অভিহিত করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেতারা। দুপুরে বিজয় র্যালি শেষে কথা জানান তারা। 1971 সালে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ। শ্রেণী বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে হয় এই যুদ্ধ। কিন্তু স্বাধীনতার 53 বছরেও এই চেতনার বাস্তবায়ন না হওয়ায় গত 15 বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে পালাতে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা। বৈষম্য দূর করতে আন্দোলন করছিলাম, তাহলে অবশ্যই বৈষম্য দূর হবে এমন একটা বাংলাদেশ চাই। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী কাঠামোর বিনাশ, ফ্যাসিবাদ বিতাড়িত হলো, ফ্যাসিবাদী কাঠামোর কিন্তু বিনাশ ঘটেনি। তার জন্য আমাদের মনে হয় একটি জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগ হয়ে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করে নরেন্দ্র মোদীর টুইটের তীব্র প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আঘাত করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে, বারবার এগুলো করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা 71 একটি মানচিত্র পেয়েছি, লক্ষ লক্ষ শহীদ ভাই বোনদের রক্তত্যাগের মাধ্যমে। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই। আমাদের লড়াই চলমান। মুক্তিযুদ্ধের ইতিহাস নিরপেক্ষভাবে লিখতে হবে, সেই সঙ্গে আওয়ামী ফ্যাসিস্টদের এই দেশে আর কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আকাঙ্ক্ষা 24-এর এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা ছাত্র, তরুণ, জনতা, আমরা সবাই সম্মিলিতভাবে সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। যারা গত 15 বছরের গুম, হত্যা, লুটপাটের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এছাড়াও প্রধান বিচারপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশ ও মিশনের রাষ্ট্রদূতেরাও শ্রদ্ধা জানান। এক নতুন ভোর, নতুন সম্ভাবনা নিয়ে জেগে ওঠা বাংলার সূর্য। পাকিস্তানি হানাদারদের কবল থেকে মাতৃভূমি রক্ষায় যেসব অকুতভয় বীরেরা আত্মোৎসর্গ করে স্বাধীনতার নতুন সূর্য এনে দিয়েছেন, তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ। সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে সাভার স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। ভোর 6:30টার দিকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় 3 বাহিনীর এক চৌকস দল সশ্রদ্ধ সালাম জানান। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 7টায় সরকার প্রধান হিসেবে প্রথমবার সাভার স্মৃতিসৌধে আসেন। এ সময় তার সাথে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে ডক্টর ইউনূস ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন 30 লাখ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। এ সময় রাষ্ট্রীয় সালাম দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সুসজ্জিত দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও বীর মুক্তিযোদ্ধারা। পরে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারো হাতে পতাকা, কারো হাতে ফুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে অগণিত মানুষের। লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছায়নি বলে দাবি তাদের। বৈষম্য মুক্ত দেশ আর কলুষ মুক্ত রাজনীতির প্রত্যাশা জানান তারা। পাকিস্তান হানাদারের সাথে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে মুক্তির নিশান ওড়ার দিন ফিরে এলো আবার মহান বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার 53তম বার্ষিকী পালন হয়েছে সোমবার। লাল সবুজ পতাকা উড়িয়ে জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উল্লাস করেছে অগণিত মানুষ। এই যে আমরা সামনে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। সবাই স্বাধীনভাবে মুক্তভাবে এই স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করতে আসছে। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে অনেক বাবা মা তাদের সন্তানদের স্মৃতিসৌধে নিয়ে এসেছিলেন। তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে ভয় ডরহীন এক সত্যিকারের স্বাধীন দেশ। সঠিক ইতিহাস যেন ও কিছুটা হলো জানতে পারে, ওকে এটা বোঝানোর জন্য আমি আজকে এই বিজয় দিবসে এই স্মৃতিসৌধে নিয়ে আসছি। আমার বাচ্চাকে নিয়ে আসছি বাসার উৎসাহ উদ্দীপনার জন্য, বিজয় দিবস উদযাপন করার জন্য। আগামীতে রাজনীতিতে হিংসা প্রতিহিংসা থাকবে না, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার করেন তারা। আমাদের মূল ভিত্তি হলো 71-এর মুক্তিযুদ্ধ এবং এটিকে কখনো আসলে কোনো অভ্যুত্থানের সঙ্গে সম জায়গা নেওয়া যাবে না। এখানে কোনো হানাহানি, কোনো রাজনীতির অপহিংসা থাকবে না। আমরা সেরকম বাংলাদেশ চাই। বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে প্রতিষ্ঠা পাবে, এই আশা প্রকাশ করেছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। 2 যুগের পাকিস্তানি শোষণের অবসান ঘটিয়ে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ। সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হচ্ছে তা অচিরেই বাস্তবায়িত হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। আগামীর বাংলাদেশে যাতে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে মহানগর বিএনপির উদ্যোগে বিজয় র্যালির আগে সমাবেশে তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে কথা বলছে, কিন্তু এই স্বাধীনতা কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে ফ্যাসিবাদী শক্তি। তারা বিভিন্ন মোড়কে ফের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে সর্বজনীন কনসার্ট সবার আগে বাংলাদেশ। সরাসরি যাব সেখানে। जो
ওয়ান্ডারফুল। মানিক মিয়া এভিনিউ আজকে সাক্ষী হয়ে থাকলো। ইচ্ছে ছিল সারা রাত আপনাদের সামনে গান গাইবো, ইচ্ছে ছিল। অনেক আর্টিস্ট আছে, সবাই গান গাইবে, সবার জন্য আপনারা থাকবেন, কিন্তু তার আগে একটা বড় হাততালি আপনাদের কাছ থেকে চেয়ে নিব আজকের এই আয়োজকদের জন্য, যারা এত চমৎকার একটা আয়োজন করেছে। এত মানুষ আপনারা তাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, গান শুনতে এসেছেন। থ্যাংক ইউ। ইউ গাইজ আর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে কনসার্ট। সবার আগে বাংলাদেশ দেখছিলেন অংশবিশেষ। নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সকালে সোনারগাঁওয়ে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে ফুল দিতে চান বিএনপির নেতাকর্মীরা। এ সময় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকদের মধ্যে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে 12.29%, যা 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল 17.06%। গত 1 দশকে দ্বিতীয় সর্বনিম্ন বাস্তবায়নের হার ছিল 2015-16 অর্থবছরে 16.84%। IMEDর মতে, চলমান ও নতুন প্রস্তাবিত প্রকল্পগুলোতে পর্যালোচনা শেষ না হওয়ায় অনেক প্রকল্পে অর্থছাড় কম হচ্ছে। এর প্রভাবে এডিপি বাস্তবায়নেও ধীর গতি দেখা দিয়েছে। চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল 2,78,288 কোটি টাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 40তম BCS এর 25 জন ক্যাডেট ASPকে শোকজ করেছে সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তরের মিডিয়া ইউনিটের AIG এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 26শে নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটতে থাকেন তারা। প্রশিক্ষক তাদের দৌড়াতে বললেও তাতে কর্ণপাত করেননি, উল্টো কটূক্তি করেন ক্যাডেটরা। এমন শৃঙ্খলা পরিপন্থী আচরণের জন্য তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের 804 জন প্রশিক্ষণার্থী ASI ক্যাডেটদের মধ্যে 313 জনকে অব্যাহতি দেয়া হয়। ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা দরকার বলে মনে করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। রোববার দিল্লিতে আন্তর্জাতিক নীতি বিষয়ক নতুন সাময়িকী ইন্ডিয়াস ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জয়শঙ্কর বলেন, বিশ্ব এখন আর দ্বিমেরু বা এককেন্দ্রিক নেই। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা দরকার। তিনি আরও বলেন, যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কথা বলা হয়, নেহরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয়, তখন এই পরিবর্তনকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখা উচিত নয়। জয়শঙ্করের মতে, বড় পরিসরে স্মার্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হবে ভবিষ্যতের পররাষ্ট্রনীতি। জাতীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার সাথে সরাসরি যুক্ত এমন পররাষ্ট্রনীতির দিকে ভারত এগোচ্ছে বলেও জানান S জয়শঙ্কর। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।